বহুল আলোচিত বাফুফে নির্বাচন আজ ২১ পদে লড়ছেন ৪৭ প্রার্থী। ভোট গ্রহণ শুরু দুপুর ২টায়। বাদল রায়ের নাটকীয় ইউটার্ন, নাম প্রত্যাহারের কথা বললেও হঠাৎ সভাপতি পদে নির্বাচনের ঘোষণা। উপস্থিত হননি এজিএমে, সভায় আর্থিক হিসেবের অনুমোদন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই বাফুফে নির্বাচন প্রসঙ্গ। দেশের ক্রীড়া অঙ্গনের বহুল আলোচিত বাফুফে নির্বাচন আজ ২১ পদে সম্মিলিত ও সমন্বয় পরিষদ এবং স্বতন্ত্র মিলিয়ে নির্বাচন করছেন ৪৭ জন প্রার্থী। ১৩৯ জন ভোটারের ভোটে দেশের ফুটবলের নতুন অভিভাবক পাওয়া যাবে। মোট ডেলিগেট সংখ্যা ১৪৮ জন। এবারের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। এদিকে একটি সিনিয়র সহ সভাপতি পদের জন্য প্রার্থী রয়েছেন ২ জন, আর ৪টি সহ সভাপতি পদের বিপরীতে লড়বেন ৮ জন। দিনব্যাপী নির্বাচনের স্বাস্থ্যবিধির বিষয়ে বেশ কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এদিকে শুরু হয়েছে বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিকতা। দুপুর ২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়েছে গেল ১ বছরের আর্থিক হিসেবের। এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রায় সব কাউন্সিলর। সকাল থেকে কাউন্সিলরদের পদচারণায় মুখর রাজধানী হোটেল সোনারগাঁও। তবে প্রার্থীদের সাথে কাউন্সিলরের চেয়ে বেশি উপস্থিত সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে উপস্থিত হন প্রার্থীরা। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ, শেখ মোহাম্মদ আসলাম মহিউদ্দিনের নেতৃত্বে বার্ষিক সভায় উপস্থিত হন সমন্বয় পরিষদের প্রার্থীরা। গেল রাতে নির্বাচনে নাটকীয় প্রত্যাবর্তনের পরও সাধারণ সভায় উপস্থিত হননি সভাপতি প্রার্থী বাদল রায়। সভায় উপস্থিত অধিকাংশ ডেলিগেটের সমর্থনে অনুমোদন পায় গেল ১ বছরের আর্থিক হিসেবে। বরাবরই নির্বাচন ঘিরে ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত থাকেন ফুটবল সংশ্লিষ্ট ছাড়াও অনেকে। তাই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে জোরদার। কয়েক স্তরে বসানো হয়েছে পুলিশ। দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর জানিয়ে দেওয়া হবে আগামী ৪ বছরে কার হাতে যাচ্ছে ফুটবলের কর্তৃত্ব। আফরোজ রিয়া, সময় সংবাদ, ঢাকা। বাফুফের নির্বাচনের আগের রাতেই পাল্টে গেছে সভাপতি প্রার্থী বাদল রায়ের সিদ্ধান্ত। সমন্বয় পরিষদের হয়ে সভাপতি পদেই নির্বাচন করবেন তিনি। সময় সংবাদ কেমনটাই নিশ্চিত করেছেন তিনি। যদিও সমন্বয় পরিষদে কোনো সভাপতি প্রার্থী নেই বলে দাবি করেছেন সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহি। 18 সেপ্টেম্বর মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন বাদল রায়। এর আগে 12 সেপ্টেম্বর স্ত্রী মাধুরী রায়কে দিয়ে নির্বাচন কমিশনার বরাবর প্রত্যাহার পত্র পাঠিয়েছিলেন সাবেক এই ফুটবলার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন থেকে নাম প্রত্যাহার না করায় বাফুফে নির্বাচনের ব্যালট পেপারে বাদল রায়ের নাম থাকবে বলে জানান বাফুফের প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু বাফুফে নির্বাচনে আগের রাতেই সুর পাল্টালেন বাদল রায়। দেশের ফুটবলের স্বার্থে সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানালেন সাবেক এই ফুটবলার। আমি নির্বাচনে আছি, কারণ আমি ফুটবলের আমাদের ফুটবলে না রাখেন আমি কিন্তু মরে যাব। আমি ফুটবল ছাড়া চলতে পারবো। বাংলাদেশের তৃণমূলের পর্যায়ে যারা সেখানে আসছে তারা কেউ আমাকে, সবাই মন থেকে আমাকে আশীর্বাদ করে। আমি জানি তারা চায় আমি তাদের সাথে কাজ করি, আমিও চাই তাদের সাথে আমি কাজ করি। এদিকে বাদল রায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান সমন্বয় পরিষদের সহসভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহি। এ সময় সমন্বয় পরিষদে কোনো সভাপতি প্রার্থী নেই বলেও জানান তিনি। আমরা সভাপতি পদে কোনো প্রার্থী দেইনি। এটা একটা পক্ষ ষড়যন্ত্র করে ছড়াচ্ছে, এবং আমাদের সমন্বয় পরিষদের প্যানেলে কোনো সভাপতি পদে আমরা কোনো প্রার্থীর কথা কোথাও বলিনি, আমরা কোনো ডিক্লারেশনে দিইনি। যদিও কারো কথায় প্ররোচিত না হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন বাদল রায়। তার দাবি, সার্বিক দিক বিবেচনা করেই কাউন্সিলর ও তৃণমূল ফুটবলকে গুরুত্ব দিয়েই নির্বাচন করবেন বলে সাফ জানিয়ে দেন বাদল রায়। তৃণমূল ছাড়া কোন দিন প্লেয়ার তৈরি করতে, আমি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার টুর্নামেন্ট হয়েছে, এতে কী হয়েছে সাউদিন সাহেব বলতে পারবে না কটা জায়গায় খেলা হয়েছে, কারণ তারা ইন্টারেস্টেড না, তারা ইন্টারেস্ট অন্য জায়গায়। আমি তো ডিজাইন করছি, ডিজাইন তারা অ্যাকসেপ্টও করে, তারপরে নাকি ব্যালটের নাম থেকে যাবে। অনেকে প্রশ্ন করছে আমাকে, ব্যালটে যদি সবাই আপনাকে দেয়, আমি চাই এটা অলৌকিক একটা রেজাল্ট হোক। নির্বাচনে হারজিত থাকবেই, তারপরও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এবার ফুটবলের নীরব বিপ্লবের প্রত্যাশাও করেছেন বাদল রায়।
ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাফুফে নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল। মাকসুম, আসলে আনুষ্ঠানিকতা কিন্তু এজিএম এর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে এবং কি এরই মধ্যে কিন্তু এজিএম যেটি চলছিল সকাল 11টা থেকে সেটি কিন্তু শেষ হয়েছে এবং কি কাউন্সিলের ডেলিগেট যারা রয়েছেন এবং প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এজিএম থেকে বের হয়েছেন। এখন যে সময়টা 1টা থেকে 2টা, এই সময়টার মধ্যে হচ্ছে মধ্যাহ্ন ভোজনের বিরতি থাকবে, তারপর 2টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। 2টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সেই 6টার পরে ভোট গণনার পরে আসলে জানা যাবে আসলে আগামী 4 বছরে কাদের হাতে উঠছে বাফুফের কর্তৃত্ব বা দায়িত্ব। মাকসুম, আপনাকে এর আগে আমরা যেমনটা জানাছিলাম যে আসলে এখানে কিন্তু বেশ নির্বাচনকে ঘিরে কিন্তু জনসমাগম ঘটেছে। যারা প্রার্থী কাউন্সিলর রয়েছে তাদের সাথে অন্যান্যরাও আসলে উপস্থিত হয়েছে, নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তাছাড়া কিন্তু প্রার্থীরা আসলে তাদের এখন পর্যন্ত আমি বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বললাম, তারা আসলে যে নিজেদের ব্যাপারে অনেক আশাবাদী। আমাদের সাথে রয়েছেন আমাদের এক সহকর্মী এস এম ইকবাল, তিনি কিন্তু গোটা নির্বাচনই কভার করেছেন। ইকবাল, আপনি নির্বাচন কভার করেছেন, এখন পর্যন্ত দেখেছেন যে গত রাতে যে একটা ইউটার্ন নিলেন বাদল রায়, যদিও তিনি আজকে উপস্থিত হননি এই যে বার্ষিক সাধারণ সভা, কি মনে হয় যে সভাপতি পদের প্রতিদ্বন্দ্বীরা একটু জমজমাট হলো কিনা? শিমুল, আসলে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় একটা স্ট্র্যাটেজি সেট করা উচিত ছিল, কারণ আমরা জানি যে ডেফিনেটলি বাফুফের সভাপতি পদে যে কেউ নির্বাচন করতে পারে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু বাদল রায় নিঃসন্দেহে তিনি নিদারুণ সংগঠক, দেশ বরেণ্য সাবেক ফুটবলার, সব কিছুই ঠিক আছে, কিন্তু ওনার বর্তমান যে শারীরিক কন্ডিশন এটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের বিবেচনায় নেওয়া উচিত ছিল। তিনি যখন মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং সেটা যখন সাবমিট করলেন, যাই হোক তিনি মনোনয়নপত্র উঠিয়েছিলেন এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা দিয়েছিলেন নির্বাচন থেকে তিনি সরে যাবেন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। গতকাল রাতে হঠাৎ করেই হচ্ছে একটা গুজব শুরু হয়, যদিও বলা হচ্ছিল সমন্বয় পরিষদের প্যানেল থেকে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু সেখান থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের প্যানেলে কোনো সহসভাপতি নেই, তাদের সর্বোচ্চ মাথা হচ্ছে সিনিয়র সহসভাপতি, যেটা হচ্ছে শেখ মোহাম্মদ আসলাম করছেন। এটা আমার কাছে মনে হয় নির্বাচনের একটি কৌশল। বাদল রায় আসাতে কিন্তু হচ্ছে এখানে 3টি পক্ষ তৈরি হয়ে গেল, অর্থাৎ সালাউদ্দিন, শফিকুল ইসলাম মানিক এবং বাদল রায়, অর্থাৎ ভোট যুদ্ধ যেটা, সেটা কিন্তু একটা রাজনৈতিক একটা কৌশল হতেও পারে। তবে শিমুল, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এবারের নির্বাচনে কিন্তু একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ সভাপতি পদে, যারা হচ্ছে বড় বড় কর্পোরেট হাউস পরিচালনা করে থাকেন, এবং এই কর্পোরেট হাউসগুলোকে একটা স্ট্র্যাটেজি সেট করে এবার নিয়ে আসা হয়েছে যাতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে পৃষ্ঠপোষকতা সংক্রান্ত যে জটিলতা আছে সেই জটিলতাটা যাতে ভবিষ্যতে না থাকে সেই জন্যই কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে অনেকেরই হয়তো ফুটবলের সঙ্গে কেউ সম্পৃক্ত আছেন, কেউ বা নতুন হয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে দেশের ফুটবল যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা কিন্তু ঘুরে ফিরে সেই পরিচিত মুখগুলোই। আপনি আসলে যে একটা নির্বাচনের মাধ্যমে নতুনদের কাঁধে কার কাঁধে দায়িত্ব তুলে দেবেন, তারা কোনো না কোনোভাবে ফুটবল ফেডারেশন কিংবা ক্লাব তাদের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং বোধ ওদয়টা তাদের মধ্যেই হতে হবে, অর্থাৎ নতুনকে একজনকে সালাউদ্দিনকে পরিবর্তন করে আরেকজনের কাছে দেবেন, সেও কিন্তু এই কমিটিতে বা সালাউদ্দিনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল। সুতরাং আসলে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যে জিনিসটা দরকার একেবারে সেটা হচ্ছে সদিচ্ছা। সালাউদ্দিন সাহেব বলছেন যে বিগত 3 টার্ম থেকে তিনি শিক্ষা নিয়েছেন, সেটা হচ্ছে এবার ইমপ্লিমেন্টেশন চান। যদিও এটি হচ্ছে কেবলই হচ্ছে একটা কথার লড়াই, এর আগেও তিনি এই ধরনের কথা বলেছেন, সেটা আসলে কতটুকু তিনি এবার যদি নির্বাচিত হন, সালাউদ্দিনকে ঘিরে আসলে বেশি কথা বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে মানে ওপেন সিক্রেটের মতো ব্যাপারটা যে তিনি আবারও 4র্থ মেয়াদের সভাপতি হতে যাচ্ছেন। যদিও ভোট 2টা শুরু হবে, 6টায় শেষ হবে, তারপরেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে। তবে এটা আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, যা ফুটবল যারা আমরা কভার করি, তাদের জন্য কিন্তু এটা নিঃসন্দেহে একটা আমরা প্রত্যাশাও রাখতে পারি। একই সঙ্গে আমরা কিন্তু দুঃখ, এটা আমাদের জন্য দুঃখ যে ফুটবলটা কিন্তু ডে বাই ডে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন হচ্ছে 5 তারকা একটা হোটেলে, অথচ আমাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 187। মানে ওটা দেখলে মনে হবে না যে হচ্ছে আসলে বাংলাদেশ, মনে হবে যে ইএফসি, উয়েফা কিংবা হচ্ছে কনমেবল এই কনফেডারেশনগুলো হয়তো উপরের দিকে বাংলাদেশের অবস্থান, কিন্তু আসলে আমরা কিন্তু ফুটবলের তলানিতে আছে। সুতরাং নির্বাচন উৎসবমুখর পরিবেশে নির্বাচন বা ডেলিগেটদের উপস্থিতি সেটা নির্বাচন কেন্দ্রিক না করে প্রত্যেক বছর যদি এই যে 139 বা 38 জন ডেলিগেট এসেছেন তাদের সঙ্গে যদি নিয়মিত টাচে থাকা যায়, জেলার প্রতিনিধি যারা হচ্ছে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং প্রত্যেক 3 মাসে বা 6 মাস পর যদি তাদের অভাব অভিযোগগুলো যদি শোনা হয় যে না এইভাবে কাজ করলে পরে ফুটবলটা এগিয়ে যাবে, এবং সেই ব্যবস্থা যদি সভাপতি বা সিনিয়র সভাপতি বা নেতৃস্থানীয় যারা আছেন তারা যদি নিয়মিত করেন, তাহলেই মনে হয় যে তৃণমূলে ফুটবলটা ডেভেলপমেন্ট হবে। একই সঙ্গে দায়িত্ব নিতে হবে ক্লাব
কর্মকর্তা যারা ম্যাক্সিমাম এখানে ডেলিগেট বা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ক্লাবের স্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে, স্পোর্টস সায়েন্স মানতে হবে, 8 বছর 10 বছর থেকে ফুটবল তৈরি করতে হবে, নিয়মিত এইজ ভিত্তিক খেলাগুলো চালু করতে হবে, তবেই হচ্ছে আসলে দেশের ফুটবল এগিয়ে যাবে। এই নির্বাচনে মানে একদম আড়ম্বরভাবে নির্বাচন করে হচ্ছে এটা দেখানোর কোনো কিছু নেই, এর মাধ্যমে আমার মনে হয় না ফুটবল কোনো কিছু পরিবর্তন হবে। ধন্যবাদ ইকবাল। মাকসুম, শুনছিলেন যে আসলে সহকর্মী ইকবাল যেটা বলছিল, আসলে ফুটবলের একটা গোটা চিত্র আসলে তিনি তুলে ধরেছেন নির্বাচন কেন্দ্রিক, এবং কি যে জেলা থেকে শুরু করে যে বিভাগীয় কিংবা আমাদের ঢাকার ফুটবলের যে মান বা চিত্র যেখানে আসলে কি করণীয় বা কি করা উচিত সে বিষয়গুলো তুলে ধরেছিলেন। কর্পোরেট হাউসগুলো এসেছে, সেই ক্ষেত্রে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসলে সদিচ্ছার বিষয়, এবং কি যারা দায়িত্বে ছিলেন এবং কি আগামীতে আসবেন তাদের সেই সদিচ্ছা বা সেই কার্যক্রমগুলো কতটা সফল, বা যে কথার যে লড়াই ছিল সেই কথার লড়াইয়ের সাথে কতটা তাল মিলিয়ে কাজ করবেন সেটি আসলে দেখার বিষয়। সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলররা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখবেন। এই গুরুত্বপূর্ণ ভূমিকায় কাউন্সিলররা যোগ্য ব্যক্তিকে সেই তাদের দায়িত্বে নিয়ে আসবেন কিনা সেটি আসলে দেখার বিষয়। আর বিকেল বেলা 2টা থেকে শুরু হবে সেই ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসবে আসলে কারা এই বাফুফের নতুন দায়িত্বে আসছেন। তো মাকসুম, আমার কাছে এই ছিল ফুটবল ফেডারেশন নির্বাচনের সবশেষ খবরাখবর। বাফুফে নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল, এবং নিজস্ব বিশ্লেষণগুলো তার সঙ্গে জানাচ্ছিলেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসেছিলেন প্রার্থীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগেও এসেছিল এমন প্রতিশ্রুতি, কিন্তু হয়নি বাস্তবায়ন। টানা 3 বারের সভাপতি কাজী সালাউদ্দিনের পাশাপাশি শেখ মোহাম্মদ আসলামের সমন্বয় পরিষদেও আছে চটকদার সব প্রতিশ্রুতি। একক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিকও শুনিয়েছেন দিন বদলের গান। আগের 2 মেয়াদেও ইশতেহারে একের পর এক প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল কাজী সালাউদ্দিনের, কিন্তু বাস্তবায়নের বেলায় উল্টো চিত্র। এবারের ইশতেহারের আগে তাই ভেবেচিন্তে পা ফেলেছেন টানা 3 বারের নির্বাচিত সভাপতি। 36 দফা ইশতেহারে এবার সবচেয়ে গুরুত্ব পেয়েছে জাতীয় দল। তাদের জন্য দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিশ্রুতি। র্যাঙ্কিংয়ে উন্নতি আনার দিকে বেশি মনোযোগ তার। সালাউদ্দিনের 3য় মেয়াদে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছেছিল বাংলাদেশ। এবার নির্বাচিত হলে সেই অবস্থার উন্নতি আনতে চান তিনি। নিয়মিত লিগ আয়োজন সহ নারী ফুটবলেও দেওয়া হবে বিশেষ গুরুত্ব। অন্তত 4টি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি স্টেডিয়ামের সংখ্যাও বাড়াতে চান সালাউদ্দিন। পাশাপাশি গুরুত্ব পাবে তৃণমূল। এবারের নির্বাচনে সভাপতিবিহীন প্যানেল দিয়েছে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। 12 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা, জেলা ও উপজেলা লিগ আয়োজন, বয়সভিত্তিক ফুটবল নিয়মিত করা, সোহরাওয়ার্দী ও শেরেবাংলা কাপ নিয়মিত আয়োজন, এবং সে সঙ্গে আছে পেশাদার ফুটবল লিগকে ঢেলে সাজানো। সমন্বয় পরিষদের ইশতেহারে আরও প্রাধান্য পেয়েছে ফুটবলারদের ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আনা। এছাড়াও থাকবে জাতীয় দলের জন্য 4, 8 ও 12 বছর মেয়াদী বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন। সাফ ফুটবলের সাফল্য আনাও আসলামের সমন্বয় পরিষদের অন্যতম লক্ষ্য। বাফুফে নির্বাচনে একলা চলো নীতিতে আছেন সভাপতি প্রার্থী সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। 21 দফা প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তৃণমূলে। মানিক নির্বাচিত হলে ঘরোয়া ফুটবলের ক্যান্সার হিসেবে খ্যাত পাতানো খেলা বন্ধ করতে চান সবার আগে। জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে চান তিনি। নির্বাচনের আগে প্রতিশ্রুতির পোস্টার সাজিয়ে বসেছেন প্রার্থীরা। তবে দেশের ফুটবল প্রেমীরা প্রতিশ্রুতি নয়, চান এর সঠিক বাস্তবায়ন। আগামী 4 বছরে তারই প্রমাণ দিতে হবে দেশের ফুটবলের ভাগ্য উন্নয়নে নির্বাচিতদের। আন্তর্জাতিক সূচি না থাকায় বিসিবিকে ঘরোয়া লিগ আয়োজনে মনোযোগী হওয়ার অনুরোধ করেন তিনি। করোনায় দীর্ঘ বিরতি কাটিয়ে দেশে ফিরেছিলেন। ডোমিঙ্গোর লক্ষ্য ছিল লঙ্কা জয়, কিন্তু কপালে না থাকলে নাকি পাথর ঠুকেও লাভ নেই। কোয়ারেন্টিনের দোহাই দিয়ে বাংলাদেশের লঙ্কা সফর স্থগিত, ভেস্তে গেছে সকল পরিকল্পনা। সিরিজ স্থগিত হলেও ক্রিকেটাররা করছেন নিয়ম মেনে অনুশীলন, খেলছেন 2 দিনের প্রস্তুতি ম্যাচ। তবে মন ভেঙেছে হেড কোচের। সাংবাদিকদের সঙ্গে অনলাইনে সংবাদ সম্মেলনে জানালেন সফর স্থগিত হওয়ায় তিনি হতাশ। আপনার সামনে যদি একটা নির্দিষ্ট লক্ষ্য না দিয়ে দেয়া হয় তবে আপনি বেশি দূর এগোতে পারবেন না। বারবার লক্ষ্য স্থির করার পরেও তা পরিবর্তিত হলে আপনি দ্বিধায় পড়বেন। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আমি হতাশ। অনিশ্চয়তার এই সময়টায় আমি ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এটা নিঃসন্দেহে কাজে লাগবে। এখন আমাদের ওপর চাপ নেই। ফাঁকা সময়টায় ছেলেদের স্কিল নিয়ে কাজ করব।
ঘরোয়া ক্রিকেট খেলোয়াড় উঠে আসার অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক সিরিজ নিয়ে এই সময়টায় বিসিবি চাইলেই ঘরোয়া ক্রিকেট চালু করতে পারে। ডোমিঙ্গো সেটা নিয়েই ছিল আকুতি। প্রীতি ম্যাচ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বড় সিদ্ধান্ত হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে খেলায় নেই। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেট চালু করলে ক্রিকেটাররা উপকৃত হবে। আমি চাই এইচপি টিমটাও তৈরি করা হোক। শ্রীলঙ্কার সঙ্গে বনিবনা না হলে এই বছরটা হয়তো আর আন্তর্জাতিক সিরিজ খেলবে না টিম টাইগার্স। সেক্ষেত্রে লম্বা পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন রাসেল ডোমিঙ্গো। বায়োবাবল প্রোটোকলে থাকায় আপাতত মাঠ ও টিম হোটেলেই সময় কাটছে বাংলাদেশের হেড কোচের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। What a burst there from Kylian Mbappe. Neymar makes it two. Pace, power and precision. ফরাসি লিগে এঞ্জার্সকে 6-1 গোলে বিধ্বস্ত করল নেইমারের পিএসজি। ইপিএল এর রাতে লিডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। বিকেলের ম্যাচে লড়বে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় 4 জাতি আন্তর্জাতিক টি-20 টুর্নামেন্ট খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে একটি 4 জাতি টি-20 টুর্নামেন্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড। তারা এরই মধ্যে স্কটল্যান্ডকে টুর্নামেন্টের জন্য রাজি করিয়েছে। অন্যদিকে তারা চেয়েছিল বাংলাদেশ রাজি থাকলে আরেকটি সহযোগী দেশকে নিয়ে আয়োজন করবে টুর্নামেন্টটি, কিন্তু বিসিবি আয়ারল্যান্ডের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। বোর্ড জানায় আপাতত ঘরোয়া ক্রিকেটের ওপরই গুরুত্ব দিচ্ছে বোর্ড, আর জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ বাংলাদেশের। তাই খেলোয়াড়রা যাতে ঘরোয়া ক্রিকেটে খেলে হোম সিরিজের জন্য তৈরি হতে পারে, সে কারণে আয়ারল্যান্ডের প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে জানায় বিসিবি। প্রথমবারের মতো নারীদের আইপিএলে খেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ নারী টি-20 দলের অধিনায়ক সালমা খাতুন। সুযোগ পেলে ভালো খেলার প্রত্যাশা এই অলরাউন্ডারের। তবে এখনও কোন দলের হয়ে খেলবেন সালমা সেটা চূড়ান্ত হয়নি। আইপিএলে চান্স পেয়ে আমি খুব খুশি এবং আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সবকিছু যোগাযোগ হচ্ছে। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই মাসের শেষ উইকে হয়তো আমরা যেতে পারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ওটিস গিবসন একাদশ ও রায়ান কুক একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন। মাকসুম, করোনাকালে ঠিক 200 দিন পরে গতকাল কিন্তু আবারও ক্রিকেট ফিরেছিল বাংলাদেশে। হোম অফ ক্রিকেটে ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশের মধ্যকার যে 3টি মোট প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, সেই 3টি প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচ গতকাল শুরু হয়েছিল, আজ দ্বিতীয় ও শেষ দিন। কিন্তু এই মুহূর্তে যদি বলি, জাস্ট আমরা যখন লাইভটা শুরু করলাম সেই মুহূর্তে আসলে বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে। তবে তার আগ পর্যন্ত রায়ান কুক একাদশের সংগ্রহ 111 রান 3 উইকেটের বিনিময়। যদি আপনাকে বলি যে 3টি উইকেট পড়েছেন মুশফিক রহিম, তিনি 3 রান করে ফিরে গেছেন। সাদমান ইসলাম অনিক, তিনি করেছেন 14 রান এবং ইয়াসির রাব্বি তিনি করেছেন 2 রান। এবং এই 3 উইকেটের মধ্যে 2টি উইকেট নিয়েছে এবাদত এবং 1টি উইকেট নিয়েছে হাসান মাহমুদ। 30 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে কিন্তু রায়ান কুক একাদশ কিছুটা বিপর্যয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু দলকে কিন্তু টেনে নিয়ে গেছেন অধিনায়ক মমিনুল হক সৌরভ এবং মোহাম্মদ মিথুন। মমিনুল হক সৌরভ একেবারেই অর্ধশতের দ্বার প্রান্তে রয়েছেন, 44 রান করেছেন এবং অন্যদিকে 33 রানে অপরাজিত রয়েছেন মোহাম্মদ মিথুন। এই মুহূর্তের কথা যদি বলি, দ্বিতীয় সেশনের আসলে খেলা চলছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে বৃষ্টির কারণে মাত্রই কিন্তু যে গ্রাউন্ডসম্যানরা রয়েছেন তারা কিন্তু পিচটাকে ঢেকে দিচ্ছেন। শরতের বৃষ্টি এর আগেও কিন্তু আমরা দেখেছি 2 দফায় বৃষ্টির কারণে কিন্তু খেলা বন্ধ ছিল। প্রথম সেশনে মাত্র 21 ওভারের খেলা হয়েছে এবং এই সেশনে এখন পর্যন্ত 17 ওভারের খেলা হয়েছে। আজকের পরে কিন্তু কালকে আবার ক্রিকেটারদের রেস্ট দিয়ে থাকবে এবং পরশু দিন থেকে কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা পরস্পরের মুখোমুখি হবে। আর একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু ক্রিকেটারদের এখানে অনুশীলন থেকে তারা যখন টিম হোটেলে চলে যাবেন তখন কিন্তু তাদের সবার আবার কোভিড টেস্ট হবে এবং এই কোভিড টেস্টের ফলাফল কিন্তু কাল পাওয়া যাবে এবং কালকে কোভিড টেস্টের ফলাফল পাওয়ার প্রেক্ষিতে কিন্তু নেগেটিভরা আবার যেই দ্বিতীয় ম্যাচ রয়েছে সেই দ্বিতীয় ম্যাচে কিন্তু আবারও নেগেটিভরা যোগ দিবেন। তো মাকসুম, এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ওটিস গিবসন একাদশ এবং রায়ান কুক একাদশ ম্যাচের সবশেষ খবর। মাকসুম। টেনিসের খবর। ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফেল নাদাল। তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন ইতালির স্টেফানো ট্রাভাগলিয়াকে। এদিকে আরেক ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা। নিজের 13তম ফ্রেঞ্চ ওপেনে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন ক্লে কোর্টের রাজা রাফেল নাদাল।
রেকর্ড গড়ার এ মিশনে তিনি মুখোমুখি হয়েছিলেন ইতালির স্তেফানো রাফাগ্লিয়ার গেমে হেরে যান। শেষ সেটে 6-0 গেমে জয় নিয়ে আসরের চতুর্থ রাউন্ডে ওঠেন রাফায়েল নাদাল। এছাড়া প্রত্যাশিত জয় পান আলেকজান্ডার জাভেরভ এবং ডমিনিক থিম। অন্যদিকে অঘটনের শিকার হয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা। আবারও দেশের খেলাধুলার খবর। বগুড়ায় চলছে 2 মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি। এতে অংশ নিচ্ছে প্রায় শতাধিক শিশু, কিশোর ও যুবক। অনুশীলনের মাধ্যমে ভালো ফুটবলার হওয়ার আশা তাদের। ফুটবলে গণজাগরণ সৃষ্টি এবং ভালো মানের ফুটবলার তৈরি করতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। বগুড়া থেকে মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকে কোলাহল মুখর বগুড়া শহরের চকলকমান খেলার মাঠ। 8 বছরের শিশু থেকে 19 বছরের যুবক সবাই ব্যস্ত অনুশীলনে। প্রশিক্ষণার্থীর স্বপ্ন একদিন বড় ফুটবলার হওয়ার। কোচ আছে, আমাদের ভালো ভালো গাইড করতেছে। এখানে আমরা খেলাধুলার পাশাপাশি অনেক কিছু শিখতেছি, যাতে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। ভালো ফুটবলার হওয়ার জন্য আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি। আমি এখানে খেলতে আসছি, আমি বড় হয়ে একটি ভালো প্লেয়ার হব। প্রশিক্ষকের মতে জনপ্রিয় ফুটবল খেলা তার গৌরব হারাচ্ছে। এইটি পুনরুদ্ধারে দরকার আরও খেলার মাঠ এবং ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতা। ফুটবলকে আগায় নিতে গেলে যেমন মাঠ সংরক্ষণের একটা ব্যবস্থা রাখতে হবে, যেখানে ট্রেনিং করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেদিকে নজর দিতে হবে। ভালো ফুটবলার এবং যুব সমাজকে সুনাগরিক করে গড়ে তোলার পাশাপাশি ভালো ফুটবলার তৈরির লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানালেন এই আয়োজক। বাচ্চাদেরকে এখনই যদি ট্রেন্ড আপ করা যায় যে ফুটবল খেলা খেললে তোমাদের মেন্টালিটি ঠিক থাকবে, বাসার গার্জিয়ানরাও স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই ভিউ থেকেই আমরা স্পোর্টস বাংলাদেশকে আমন্ত্রণ করছি যে আসেন আমাদের মাঠে আপনার একটা ক্যাম্প করে দেন। স্পোর্টস বাংলাদেশ বগুড়া এবং বাফুফে যৌথ ব্যবস্থাপনায় উল্কা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। দেশের ক্রীড়া অঙ্গনের বহুল আলোচিত বাফুফে নির্বাচন আজ। 21 পদে লড়ছেন 47 প্রার্থী। বার্ষিক সাধারণ সভায় আর্থিক হিসেবের অনুমোদন। ভোট গ্রহণ শুরু দুপুর 2টায়। মিরপুরে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচের শেষ দিন আজ। আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ক্রিকেটারদের স্কিলের উন্নতিতে মনোযোগী কোচ রাসেল ডোমিঙ্গো। What a burst there from Kylian Mbappe. Neymar makes it 2. Pace, power and precision. ফরাসি লিগে রেঞ্জার্সকে 6-1 গোলে বিধ্বস্ত করল নেইমারের পিএসজি। ইপিএল-এর রাতে লিডসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। বিকেলের ম্যাচে লড়বে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।